কাজল অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করল, তবুও হিমালয় এলো না। কাজল রাগে দুঃখে চলে এলো বাসায়। কাজলের মন ভীষণ খারাপ, ইচ্ছে করছে চিঠির ভেতর ঢুকে লোকটাকে মার্ডার করতে। কেন এমন করল লোকটাত্রভাবে অপেক্ষা করানোর মানে কি হতে পারে? শীতলকে সোফায় বসিয়ে মলম লাগিয়ে দিচ্ছে রাজ। হাত পায়ে আরও অনেক জায়গায় চোট লেগেছে শীতলের। শীতলের ঠোঁট অসম্ভব রকমের ফুলে গেছে, ঠোঁট মরিচের মতো লাল হয়ে ফুলে আছে শীতলের। রাজের অবস্থা আরও বেশি খারাপ। শীতল তার লম্বা লম্বা নেইল দিয়ে রাজের বুকপুট ফেস সব আঁচড়ে দিয়েছে রাজের সাথে না পেরে। রাজের ঠোঁটে ইচ্ছে মতো কামড় দিয়েছে শীতল, যার কারণে রাজের ঠোঁট লাল হয়ে জ্বলছে। রাজ শীতলকে জোর করে মলম লাগিয়ে দিল। শীতল রাজকে অবাক করে দিয়ে বলল, আপনিও মলম লাগিয়ে নিন। রাজ আচমকা ধাক্কা খেল। শীতল সোফা থেকে উঠতেই রাজ শীতলের হাত ধরে বলল, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন কেয়ারিং কথা বলছো? শীতল প্রশ্নটা করে নিজেই নিজের কাছে ধরা খেয়েছে। আপনি তো ডিভোর্স পেপারে সাইন করেননি। আইন তো আমি আপনার ওয়াইফ, এজন্য এতদিনের করা দায়িত্ব হঠাৎ মনে পড়ল। তাছাড়া আমি আপনার মতো জানোয়ার না, মানুষ। আমার মধ্যে মানবিকতা আছে হাজার হলেও আপনি মানুষ, আর আমার কারণে আপনি চোট পেয়েছেন, এজন্যই বললাম মলম লাগাতে। আমাকে এর থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছিল, আমি নীরবে সহ্য করেছি, কিছু বলেনি, বাট সবকিছু মনে রেখেছি। রাজ হাতে থাকা মলমটা ছুঁড়ে মারল। রাজের একটা ভুলের জন্য আজকে এমন দিন দেখতে হচ্ছে তাকে। শীতলের জন্য এত কষ্ট পেতে হবে আজকে, জানলে কখনো শীতলের সাথে জঘন্য ব্যবহারগুলো করত না। রাজ তো এখন ভালো হতে চায়, সে তো ভালো হয়ে গিয়েছিল, বাট শীতল তাহলে কেন এমন করছে? আল্লাহ কেন শীতলের মন থেকে রাজকে মুছে ফেলছে? যত কিছুই হয়ে যাক, রাজ ঠিক করল শীতলের ভুল ভাঙিয়ে সবাইকে শাস্তি দিয়ে শীতলের কাছ থেকে ভালোবাসা আদায় করবেই। বেশ কয়েকদিন হয়ে গেল। রাজন আর রোদরাজের ঠিকানা বের করতে পারল না। শীতলকে নিয়ে রাজ কি বিদেশে চলে গেল নাকি? বাট শীতলের পাসপোর্ট তো রোদদের বাসায়। রাজের কাছে সব সম্ভব, ও পারে না, এলম কিছু নেই। রোদ কসম খেয়েছে সে রাজ আর শীতলকে এক হতে দেবে না, কিছুতেই জীবিত থাকতে। শীতল অনেকবার চেষ্টা করেছে পালানোর, বাট কিছুতেই পারল না। কখনো কর্ডিরে শাড়ি ফেলে নিচে নামার চেষ্টা করছে, ছাদে দড়ি বেঁধে চেষ্টা করছে, জানালা দিয়ে চিল্লাচিল্লি তো আছেই। রাজ কিভাবে যেন শীতলের সামনে দাঁড়িয়ে পড়ে এসব করার সময়। রাজ শীতলকে একদিন বলল, পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে আর সবকিছু রাজের ফোন থেকে দেখা যায়। রাজ সারাক্ষণ শীতলের সাথে ঝাপটে থাকে, আর কারণে শীতল পালানোর রাস্তা খুঁজতে পারে না। বাংলোতে একটা টেলিফোনও নেই। শীতলের ফোন তো তাদের বাসায়, আর রাজের ফোন থাকে তার কাছে। রাজ যখন ওয়াশরুমে যায় তখনই সে পালানোর বৃথা চেষ্টা করে। শীতলের রাজকে দেখলে ওই মেয়ের দৃশ্য ভেসে ওঠে। শীতলের ভীষণ কষ্ট হয় ওই কথা মনে পড়লে। শীতল এখন কারো সাথে থাকতে চায় না, সে সব ছেড়ে দেশের বাহিরে চলে যেতে চায়। সজল তাকে এই বিষয়ে সাহায্য করেছে। রাজের সাথে সারা জীবন থাকতে পারবে না সে, বাবা মা ভাইয়ের জন্য। শীতল নিজের খুশির জন্য তার বাবা মা ভাইয়ের ক্ষতি চায় না, তাদের কবর দেখতে চায় না। আত্মহত্যা মহাপাপ, তাই শীতল মুক্তির জন্য এই দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তাহলেই শীতলের সব কষ্ট চলে যাবে। কষ্ট সহ্য করার ক্ষমতা শীতলের আছে, তা না হলে রাজের সাথে 1 বছর থাকতে পারত না। হঠাৎ ওয়াশরুমের ডোরে রাজ লক করল। শীতল, কোথায় তুমি? কি করছো? আমি বেডরুমে ঘুমাচ্ছি। ধ্যাত মজা করছো? এতক্ষণ লাগে তোমার? ওয়াশরুম থেকে বের হও প্লিজ জজ। শীতল ডোর খোলে চিৎকার করে বলল।
কি হয়েছে আপনার জন্য কি ভালো করে গোসলও করতে পারবো না? রাজ হেসে বলল। তাই বলে এতক্ষণ? আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা করে তোমাকে কিছুক্ষণ না দেখলে। শীতলরও প্রচণ্ড ব্যথা করে রাজের ভালোবাসার জন্য। বাট কি করবে ও? ও তো প্রতিজ্ঞাবদ্ধ, কখনো রাজের সাথে ভালোবেসে তার সাথে জীবন কাটানোর ভাগ্য ওর নেই। আসল কথা হলো শীতলের প্রথমে ওইভাবে রাজের বুকে ওই মেয়েকে দেখে মাথা নষ্ট হয়েছিল, যার কারণে সে প্রায় পাগলের মতো বিহেভ করেছে। কিন্তু ঠিক বুঝতে পেরেছে রাজ কখনো শীতল ছাড়া অন্য কাউকে বুকে জড়িয়ে ধরতে পারে না। সে তো কখনো শীতলকে ছাড়া অন্য কাইকে তাকিয়ে পর্যন্ত দেখে না। রাজের ছোঁয়াতে শীতল বাস্তবে ফিরে এলো। শীতল টাওয়াল নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসল চুল মুছতে। রাজ হঠাৎ শীতলের হাত থেকে টাওয়াল নিয়ে চুল মুছে দিতে লাগল শীতলের। শীতল চোখ বন্ধ করে আছে। তার অসম্ভব কষ্ট লাগছে। শীতলকে ফুটবল হলে চলবে না। তাকে যেভাবেই হোক না কেন রাজকে দূরে সরিয়ে পালাতে হবেই। তার জন্য রাজের সাথে যত রকম দুর্ব্যবহার করতে হয় তাই করবে। শীতল রাগী লুক নিয়ে টাওয়ালটা দূরে ছুঁড়ে মারল। আমার কারো হেল্পের দরকার নেই। শীতল বারান্দায় চলে গেল। রাজও বারান্দায় গিয়ে শীতলকে বলল নাইট গ্রাউন ছেড়ে শাড়ি পরতে। নাইট গ্রাউন রাতের জন্য, তাই রাতে পরতে। আর শাড়ি দিনের জন্য, তাই দিনের বেলা শাড়ি পরতে। শীতল শাড়ি পরতে জানে না, তাই নাইট গ্রাউন পরে আছে, এটা রাজ বেশ বুঝতে পারছে। শীতল রেগে তাকিয়ে রাজকে বলল, আমি শাড়ি পরতে জানি না বলে আপনি বারবার শাড়ি পরানোর নামে আমার সুযোগ নিন আর আমায় টাচ করেন সুযোগ বুঝে। এটা আর হবে না। রাজ শীতলকে দেয়ালের সাথে চেপে ধরে রাজ বলল, আমি সুযোগ নিই তোমার? আমার ছুতো লাগবে তোমাকে টাচ করতে? কেন আমি এমনিতে পারবো না তোমাকে টাচ করতে? আমি কি পারি আর না পারি সেটা নিশ্চয় জানো না? শীতলের চোখ বন্ধ হয়ে গেল রাজের কথার ভয়ে। রাজ কি করতে পারে আর না পারে সেটা শীতল ভালো করে জানে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? শাড়ি পরবে নাকি পরবে না? আমি দরকার পড়লে সুইমিং স্যুট পরে থাকবো, তাতে আপনার কি? রাজ হেসে বলল, আসলেই আমার কিছু না, বাট সুইমিং স্যুটে তোমাকে কি যে হট সেক্সি লাগবে আমার তো ভেবেই সেই লেভেলের খুশি লাগছে। আচ্ছা দাঁড়াও, এখনই সুইমিং স্যুটের অর্ডার দিই। আমার আর তোমার জন্য এই বাংলোতে তো একটা সুইমিং পুল আছে, আমরা দুজন মনের সুখে সাঁতার কাটবো, ঠিক আছে ডার্লিং? শীতলের তো চোখ কপালে উঠে পড়েছে রাজের কথা শুনে। শীতল তো এমনি এই কথা বলেছে আর রাজ তো সিরিয়াসলি নিচ্ছে। শীতল এক চিৎকার দিয়ে বলল, আমি শাড়ি পরব। আমাকে শাড়ি পরিয়ে দিন প্লিজ জজ। রাজ হেসে বলল, এই তো লাইনে এলে আমার লক্ষ্মী জাদু বউ। শীতলকে একটা সবুজ শাড়ি পরিয়ে দিল রাজ। শীতলকে অসম্ভব সুন্দর লাগছে। রাজ শীতলের থেকে চোখ ফেরাতে পারছে না। শীতলকে বুকের ভেতর লুকিয়ে রাখতে ইচ্ছে করছে রাজের। শীতল শাড়ি পরতেই বারান্দায় চলে গেল। রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আর শীতলকে দেখছে। এই মুহূর্তে শীতলকে সবচেয়ে সুন্দরী লাগছে পুরো মহাবিশ্বের মধ্যে। এরকম একটা চমৎকার মেয়ের জন্য সারা জীবন অপেক্ষা করে লড়াই করতে পারবে পৃথিবীর সাথে। রাজ ভাবছে শীতলের জন্য সারা জীবন সব ছেড়ে এখানেই পড়ে থাকবে দরকার পড়লে। এই জায়গা খুব নিরাপদ রাজ আর শীতলের জন্য। শীতল ভাবছে রাজকে এত অপমান করা হয়েছে, এখনো অপমান করা হচ্ছে, তবুও কেন রাজ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না।
রাজ তো শীতলকে নিজের করে পেয়েছে কতবার, রাজের কাছে শীতলের প্রয়োজন নেই, তাহলে কেন সে শীতলকে নিয়ে পড়ে আছে? রাজ তো দেখতে পুরো হিরোর মতো, রাজের কি নেই? সব আছে রাজের। রাজের পেছনে মেয়েরা লাইন লাগিয়ে রয়েছে। রাজ তো চাইলে কারি কারি সুন্দরীদের নিজের প্রেমে ফেলতে পারে। রাজের শুধু একটাই ভাবনা, শীতল যতটা সুন্দরী ততটাই ওর মন সুন্দর, তা না হলে যার কাছে নিজের সম্মান হারিয়েছে তাকে স্বামী হিসেবে মেনে কেন? শীতল রাজের কোমল হৃদয় বলে কিছু আছে, সেটা বুঝিয়ে দিয়েছে রাজকে। শীতল সমপূর্ণ নিষ্ঠা দিয়ে স্ত্রীর কর্তব্য পালন করেছে। এমন একটা মেয়েকে পাওয়া ভাগ্যবানের হয়। শীতল শত শত অপমানের পরেও রাজকে ছেড়ে যায়নি। সব সময় শত শত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে রাজকে। তাহলে রাজ কেন পারবে না শীতলের অভিমান রাগ ভাঙাতে? শীতল যে কোনো চাপে পড়ে এমন করছে রাজের সাথে, সেটা রাজ বুঝতে পারছে। রাজের দুর্ভাগ্য, এখনো সেই গোপন কথা বের করতে পারছে না। রাজ শীতলদের বাড়ির সব জায়গায় সিকিউরিটি লাগিয়ে রেখেছে। রাজন আর রোদের সাথেও গার্ড লাগানো আছে। রাজ ইচ্ছে করলে শীতলের বাবাকে পথে বসাতে পারে, বাট সেটা সে করবে না। একবার শীতল রাজের মন শুদ্ধ করে দিয়েছে, সেই মনে আর কোনো কালিমা লাগাবে না। এমনিতেই রাজ আগে অনেক অন্যায় করেছে, বাট রাজ রোদকে কঠোর শাস্তি দিয়েই ছাড়বে। রোদের জন্য আজকে তারা দুজন এভাবে কষ্ট পাচ্ছে। রোদকে রাজ তার পায়ের কাছে ফেলবে রাজ, এতে কোনো সন্দেহ নেই। রাজ যতটা পারছে শীতলকে কেয়ার করছে। শীতলের যাবতীয় কাজ রাজ করে। শীতলের সাথে কঠোর ব্যবহার করে হলেও শীতলকে নিজের কাছে সযত্নে রেখেছে রাজ। এদিকে ময়মনসিংহের বাড়িতে হিমালয়ে অনেকগুলো চিঠি এসেছে কাজলের কাছে, সে ক্ষমা চাচ্ছে ওই দিন না আসায়। হিমালয় লাস্টবারের মতো অনুরোধ করেছে কাজলের সাথে দেখা করার জন্য। কাজল অনিচ্ছা সত্ত্বেও ময়মনসিংহের শ্যামলী বাংলো রেস্তোরাঁয় গেল আগের মতো হলুদ শাড়ি পরে সেজে গুজে। কাজল সেখানে গিয়ে অবাক হল। কাজলের নামে পুরো রেস্তোরাঁ বুকিং করে রেখেছে হিমালয়ে। কাজল একটা টেবিলে বসতেই কেউ বলে উঠল, হ্যালো কাজল। কাজল পেছনে তাকিয়ে একটা রাজপুত্র দেখতে পায়। হলুদ শার্টে কালো সানগ্লাসে লোকটাকে অসম্ভব ভালো লাগছে। গা থেকে মিষ্টি পারফিউমের সুবাস বের হয়ে আসছে। কাজল আর হিমালয় সামনাসামনি বসে আছে। কাজল কিছু বলছে না, সে ভীষণ লজ্জা পাচ্ছে। তাকাচ্ছে না পর্যন্ত হিমালয় কাজলের সাথে এমনভাবে কথা বলছে যেন কাজলকে সে আগে থেকেই চেনে। হিমালয় প্রচুর কথা বলে। কাজল আর চোখে দেখল দুটো বিদেশি কোরিয়ান মেয়ে স্বচ্ছ শর্ট ড্রেস পরে মিউজিক বাজাচ্ছে। কাজল বেশ মর্দার, তাই বলে ওভার স্মার্ট না। মেয়েগুলোর কাপড় না পরলেও চলতো, এমনিতেই সব দেখা যাচ্ছে। হিমালয় যদি ওই মেয়েগুলোকে দেখে তাহলে কাজল বেশ লজ্জায় পড়ে যাবে। কাজল ময়মনসিংহে আছে বলেও ওয়েস্টার্ন ড্রেস পরে না, এখন ময়মনসিংহ হল একটি শুদ্ধ সংস্কৃতি বিভাগ। ময়মনসিংহের মধ্যে বেশি অশ্লীলতা নেই, এখানে প্রায় মেয়েরা পর্দাশীল। আর কিছুদিন পর ময়মনসিংহের বেশিরভাগ মেয়েদের দেখা যাবে ফুলপর্দা করতে, প্রচুর ফুল পর্দা ওয়ালি পাওয়া যায়। কাজলে অবাক করে দিয়ে হিমালয় বলল, এই মেয়েগুলোকে এভাবে ড্রেস পরানোর মানে হচ্ছে আমাদের মতো কাস্টমারদের রেস্তোরাঁর প্রতি আকর্ষণ বাড়ানোর। তবে এগুলো এই পর্যন্ত, কারণ বাহিরে বের হলে আমাদের ময়মনসিংহের অর্ধেক লোক হার্ট অ্যাটাক করবে, এটা তো আর ঢাকা না। কথাগুলো বলেই হিমালয় হাসতে শুরু করল। কাজল বেশ লজ্জায় পড়ে গেল। কিভাবে হিমালয় বুঝল কাজল কি ভাবছে?
কাজল খেয়াল করল হিমালয়ের একটা চোখ নড়ছে না, চোখটা একটা পলকও ফেলছে না। এদিকে রাজ শীতলকে বারবার খাওয়ার জন্য ডাকছে, তবুও শীতল রুমের দরজা ওপেন করছে না। রাজ ভয় পেয়ে গেল, শীতল কি পালালো নাকি? রাজের প্রচন্ড ভয় আর রাগ লাগতে শুরু করলো। রাজ দরজা ধাক্কা দিচ্ছে আর ভাবছে একটু আগের কথা, যেখানে রাজ শীতলকে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল। শীতল সেটা দেখার পর রুমে গিয়ে দরজা লক করে আছে। শীতলকে ওই দিন রাতের ফুটেজ দেখানো হয়েছিল। শীতল তখন ফুটেজ দেখে কিছু বলেনি, বাট মনে মনে ভেবেছে এটা না দেখালেও চলতো, বিকজ শীতল তো রাজকে চেনে, সে কখনোই শীতলকে ধোঁকা দেবে না। মুখে মুখে রাজকে অবিশ্বাসের কথা বলার একটাই কারণ, সেটা হলো রাজকে নিজের থেকে দূরে সরানোর একটা পথ। কাজলের বেশ লজ্জা লাগছে। হিমালয় এগুলো কি বলছে? কাজলের মুখ লাল হয়ে গিয়েছে। হিমালয় হাসতে হাসতে বলল, তোমার তো এখনই যা অবস্থা, বাকি জীবন তোমাকে নিয়ে চলবে কি করে? কাজল অবাক হয়ে তাকালো হিমালয়ের দিকে। হিমালয় কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, এত বোঝার কাজ নেই, এখন এই স্যুপ খাও। কাজল মাথা নিচু করে স্যুপ খেল। কিছুটা কাজলের কেমন যেন সব উল্টো পাল্টা লাগছে। কাজলের মাথা ঘুরছে আর ঘুম পাচ্ছে। কাজল ঝিম ঝিম চোখ নিয়ে শেষবারের মতো হিমালয়ের দিকে তাকিয়ে তার হাসিময় মুখখানি দেখল। রাজ দরজাটা জোরে জোরে ধাক্কা দিয়ে ওপেন করল। রাজ দেখল শীতল শাড়ি পরছে। শাড়ি পরছে বলতে শাড়ি পরার চেষ্টা করছে। রাজ কিছুটা নিশ্চিত হল যে শীতল ভুল কিছু করছে না। রাজের তো ভয় প্রায় মরে যাওয়ার মতো সিচুয়েশন হয়েছিল। রাজ বলল, কি ব্যাপার, তুমি শাড়ি পরছ কেন? কোথাও যেতে ইচ্ছে করছে কি? আমাকে বলতে আমি তোমাকে শাড়ি পরিয়ে বাহিরে নিয়ে যেতাম। আপনাকে কেন বলবো? তাও শাড়ি পরাতে আপনি আর কখনো যেন আমাকে শাড়ি পরাতে না পারেন, এজন্যই আমি শাড়ি পরা শিখছিলাম। সব সময় শাড়ি পরানোর নাম করে আমাকে টাচ করার কোনো মানেই হয় না, আমার ঘৃণা লাগে আপনার ছোঁয়ায়। রাজ কিছু বলতে চেয়েও বলল না। রাজের প্রচণ্ড রাগ উঠল, সে নিজেকে কন্ট্রোল করতে করিডোরে চলে গেল। শীতল বসে বসে বোর হচ্ছিল, তাই সে টেলিভিশনের সামনে বসল একটু চ্যানেল ঘোরাঘুরি করতে। আজকাল চ্যানেলে চ্যানেলে কি সব বাজে বিজ্ঞাপন দেয়। রাজ শীতলের পাশে বসে বসে পায়ের উপর পা তোলে ল্যাপটপে অফিসের কাজ করছে। শীতল একটা চ্যানেলে দেখল চিকন মোটা হওয়ার বিজ্ঞাপন। সব সময় হার্বাল ঔষধের বিজ্ঞাপন কেন দেখানো হয় সেটাই শীতল বুঝতে পারে না। রাজ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, শীতল, তোমার তো মেদ কমানোর প্রয়োজন নেই, তুমি তো এমনিতেই মাশাআল্লাহ স্লিম ফিট বডির গার্ল। বলেই রাজ হাসি দিল। শীতলের বেশ রাগ হল, সে অন্য চ্যানেল দিল। সেখানেও নাম্বার 1 আরেকটি বিজ্ঞাপন দেখতে পেল শীতল। হর্ষ পাওয়ার নামের বিজ্ঞাপন। একজন বলছে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কমে গিয়েছে, তাহলে হর্ষ পাওয়ার সেবন করুন। শীতল আর চোখে রাজের দিকে তাকাল। রাজের তো এমনি নেই কোটি কোটি প্রেম আকাশ থেকে পড়ে। আচ্ছা, এমন কোনো কিছু নেই যা দিয়ে প্রেম ভালোবাসা কমে যায়? এই ঔষধ হলে ভালোই হতো, তাহলে তারা দুজন খেয়ে নিত আর দুজনেরই কষ্ট কমে যেত। শীতল, এই ঔষধ জীবনেও তৈরি করা হবে না, বৃথা ভাবনা ভেবো না, একটু আমার কথা ভাবো। আর এই বিজ্ঞাপনটা কিন্তু বেশ ভাবছি হর্ষ পাওয়ার জন্য অর্ডার করব। তাহলে আমার প্রতি তোমার একটু ভালোবাসা তৈরি হবে। এই লাইফে তো কখনো নিজে থেকে আমাকে একটু আদর করবে বলবে মনে হয় না, এটার হেল্প আমাকে নিতেই হবে দেখছি।
শীতল রাজের দিকে রেগে তাকালো, তারপর সোফায় থাকা কুশন দিয়ে রাজের মাথায় মেরে করিডোরে চলে গেল। রাজ ল্যাপটপে কাজ করা অবস্থায় কিছুক্ষণ হাসল। কাজলের জ্ঞান ফিরল। সে নিজেকে একটা বেডে আবিষ্কার করল। পাশে তাকিয়েই কাজল হিমালয়কে দেখতে পেল। হিমালয় একটা পানির গ্লাস কাজলকে খেতে দিল। কাজল গ্লাসটাকে ফ্লোরে ছুঁড়ে মারল। আপনার কি উদ্দেশ্য? আমাকে এভাবে এখানে আনা হয়েছে কেন? আপনি স্যুপে কিছু মিশিয়ে ছিলেন। কাজল বেড থেকে উঠে দরজায় নক করল। দরজা বাহির থেকে লাগানো ছিল। কাজ বেশ ভয় পেয়ে গেল। প্লিজ কাজল, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। এখানে বসো, তোমাকে কিছু কথা বলার আছে। কাজল বাধ্য হয়ে বেডে বসল। হিমালয় তার চোখের সানগ্লাসটা খুলে ফেলল। কাজল, ভালো করে দেখো, আমার এই চোখ নড়ছে না কারণ চোখটা মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে। তোমার কাজিন রাজ এই কাণ্ড ঘটিয়েছে। কাজল চমকে উঠল। হিমালয় আবার বলতে লাগল, স্কুলে থাকা কালীন রাজ আমার এই কষ্টটা দিয়েছে। রাজ নিজের ভুল বুঝতে পেরে আমাকে কথা দিয়েছিল তার বোনের সাথে আমার বিয়ে দেবে। একদিন রাজের সাথে তোমাকে আমি দেখেছিলাম। বিশ্বাস করো, সেদিন থেকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। প্রথমে তোমাকে রোজা ভেবেছিলাম রাজের বোনকে বিয়ে করে প্রতিশোধ নেব, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মাইন্ড পাল্টেছে। হিমালয় কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করল, একদিন জানতে পারি তুমি রোজা না, রোজার মৃত্যু হয়েছে। রোজা একজনকে ভালোবেসে আত্মহত্যা করেছে। রোজা ভালোবাসার মূল্য দিয়েছে নিজের জীবন দিয়ে। রোজার ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছিল। এরপর থেকে আমি তোমাকে ফলো করতাম। আমি তোমার আশেপাশে থাকতাম। তোমার মনে আছে, বিভিন্ন জায়গা থেকে তোমার নামে পার্সেল আসলে ওগুলো আমি পাঠাতাম। সরাসরি তোমাকে ভালোবাসি বললে তুমি মানতে না। তুমি তো যে সে মেয়ে নও। তার উপর রাজও এটা মেনে নিত না। তাই তো একটা প্ল্যান করলাম। তোমার মনে ধীরে ধীরে চিঠির মাধ্যমে আমার জন্য জায়গা করে নিলাম। তুমি তো সাইকোলজির স্টুডেন্ট, তাই তোমার মাঝে কৌতূহল কাজ করে খুব। তুমি পেপারের বিজ্ঞাপনগুলো পড়তে ভালোবাসো, বিশেষ করে হলুদ কালারের লেখা বিজ্ঞাপন। তাই তো আমি প্ল্যান করে শুধু তোমার জন্যই একটা বিজ্ঞাপন বানালাম একটা পেপারে। এটা তোমার কাছে গিয়ে পড়ল। তুমি প্রতিদিন পেপার কালেক্ট করো পেপারওয়ালা থেকে। ধীরে ধীরে তোমাকে ইমোশনালি ফাঁসালাম, যেন আমার কাজ সহজ হয়। কাজল ভাবতেই পারছে না এই লোকটাকে বিশ্বাস করে দেখা করতে এসেছিল ময়মনসিংহে। মানুষকে আসলেই বিশ্বাস করা যায় না। একটা মেয়ের অনুভূতির কথা একটা মেয়েই বুঝতে পারে। এভাবে তার মনকে নিয়ে খেলতে পারল হিমালয়। কাজল, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, সেটা তোমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। এজন্যই তোমার চোখ থেকে পানি পড়ছে, কারণ যাকে ভালোবাসে মন সে যদি বিশ্বাস ভাঙে তাহলেই তোমার মতো চোখের পানি পড়ে। যেমনটা আমাকে বিশ্বাস করে তোমার চোখ থেকে পড়ছে। কাজল বলল, আমার সাথে এমন নাটক করার মানে কি? আগেই তো বললাম তুমি সরাসরি মানবে না আমার ভালোবাসা, কারণ তোমার মতো হেলেনাস্টিক বুদ্ধিমতী মেয়েরা আসল ভালোবাসা বুঝতে পারে না। তাই তোমাকে ট্রেপে ফেলে কাজটা করতে হয়েছে খুব সাবধানে। আমি চাই। অন্ধ্র প্রেম। রাইটার শবনাজ হাসেন মুন। পাঠ 50। দেখো কাজল, আমি চাইলে সবকিছু লুকাতে পারতাম, বাট লুকায়নি, কারণ আমি চাই না নতুন রিলেশনে কোনো লুকানো সত্যি থাকুক।
কিসের নতুন রিলেশন? নতুন রিলেশন মানে আমাদের বিয়ে। এজন্যই তো এত কিছু প্ল্যান করলাম। তোমাকে এমনভাবে আমার মায় জড়িয়েছি যে তুমি চাইলেও এখন আমাকে ভুলতে পারবে না। কোনো কিছুতে মানাও করতে পারবো না। আপনাকে আমি কেন বিয়ে করব? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এখন তাই বিয়ে করবে। আমি কখন বললাম আপনাকে ভালোবাসি? বলতে হয় না, বুঝে নিতে হয়। তোমার আমাকে ভালোবাসতে বাধ্য করেছি। তোমার এই কারণেই কষ্ট লাগছে। ভালোবাসার মানুষ যদি মিনিমাম বিশ্বাস ভাঙে তখন চোখের পানি কথা বলে, যেমনটা তুমি চোখের পানি কথা বলছে। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। আমার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। আমার ইমোশনাল নিয়ে খেলোয়াড়ের সাথে আমি থাকতে চাই না। এখন আমি এখনই চলে যাব এখান থেকে। কাজল বেড থেকে উঠতেই হিমালয় কাজলকে বেডের সাথে চেপে ধরল। আমাকে না বলার সাহস হলো কি করে তোমার? আমি না শুনতে পারি না। আমি কয়েক বছর তোমার পেছনে পড়ে আছি সবকিছু বাদ দিয়ে, আর 1 বছর ধরে এত প্ল্যান করলাম, এত কষ্ট করে ট্রাপে ফেলে তোমার ভালোবাসা আদায় করলাম, আর তুমি কিনা চলে যাবে। ছাড়ুন আমাকে প্লিজ জজ। কাজল বেশ ভয় আছে, ভয়ে সে নিজের চোখ বন্ধ করে দিল। ছাড়ার জন্য তোমাকে ধরিনি। আজকের পর এমনিতেই তুমি আমার হয়ে যাবে। কারণ আজকে রাত তুমি আমার সাথে এখানে কাটাবে, 1 রাত বাহিরে কাটানোর পর আমি ছাড়া তোমার কোনো অপশন থাকবে না। কখনো অন্য কোথাও তোমার বিয়ে হতে দেব না। সবাইকে আমি বলবো তোমার সাথে 1 রাত কাটিয়েছি। প্ল্যানটা অনেক সুন্দর, তাই না? কাজল গায়ের জোরে হিমালয়কে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে একটা থাপ্পড় দিল। হিমালয় শান্ত গলায় বলল, থাপ্পড়টা তুমি ছাড়া অন্য কেউ দিলে তার হাত ভেঙে গুঁড়ো করে দিতাম। এটা তোলা রইল। আপনি এত জঘন্য লোক, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি জঘন্য হতে চাই না, তুমি রাজি হয়ে যাও, তাহলে আমায় এত কিছু করতে হবে না। সকালে তোমার সাথে এখানে আমার বিয়ে হবে। এখন রেস্ট নিয়ে মাথা ঠান্ডা করো। এখন থেকে আমি হলাম তোমার সবকিছু। হিমালয় হাসতে হাসতে চলে গেল রুম থেকে। কাজল বেডে বসে কাঁদতে লাগল। এই ঝামেলা থেকে উপরওয়ালার কাছে মুক্তি চাইল কাজল। কাজলের ভীষণ কষ্ট লাগছে। কেউ তাকে এভাবে ফাঁসালো আর সে ফেঁসে গেল। এত বড় গর্ধব সে হলো কি করে? রাজ শীতলকে খাওয়াচ্ছে নিজের হাতে। রাজ শীতলকে জোর করেই খাওয়াচ্ছে। শীতলের পছন্দের সব খাবার অর্ডার দেওয়া হয়েছে। রসালো ঝাল ঝাল কাঁকড়া ভাজা, রুই মাছের কালিয়া, মৌচার ঘণ্ড। শীতলের এই খাবারগুলো দেখে বেশ লাগল। শীতলের খুব ইচ্ছে করছিল খেতে, বাট ইগোর কারণে সে খেতে চাচ্ছিল না। রাজ শীতলের মনের অবস্থা বুঝতে পেরে শীতলকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে জোর করে। শীতল খাচ্ছে আর রাজের হাতে কামড় দিচ্ছে। রাজ তবুও কিছু না বলে শীতলকে খাওয়াচ্ছে। শীতলের হঠাৎ কক্সবাজের অপমানের কথা মনে পড়ল। সেখানে রাজ শীতলকে সবার সাথে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। রাজ হঠাৎ বলল, তুমি ওই কথা ভাবছ? কোনো কথা? তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলাম। আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দেখো শীতল, তুমি হলে একের ভেতর সব। তুমি আমার ওয়াইফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড। রাজ মুচকি একটা হাসি দিল। আপনার যে বিয়ের আগে কত কত গার্লফ্রেন্ড ছিল কে জানে?
রাজ খাওয়ানো বাদ দিয়ে বলল, আমার কোনো কিছু ছিল না বিয়ের আগে। তবে বিয়ের পর একটা গার্লফ্রেন্ড হয়েছে মানে তুমি, কারণ তুমি একের ভেতর সব, যেটা একটু আগে বললাম। আমার বিলিভ হয় না আপনি কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছেন। যেমন ওই দিন। শীতল কিছু বলল না, সে থেমে গেল। যেমন ওই দিন মানেটা কি? আমি তো তোমাকে সিসিটিভি ক্যামেরা দেখিয়েছি। তুমি তো দেখেছ আমি কিছু করনি। রোদ আগে থেকেই রুমে পানিতে কিছু মিশিয়েছিল। তারপর ওই মেয়ে তোমার শাড়ি পরেছে। তারপর আমার যখন সেন্স ছিল না, ওই মেয়ে সেই সুযোগে আমার গায়ে লিপস্টিকের দাগ বসিয়েছে। তারপর আমার শার্টের বোতাম। শীতল চিৎকার দিয়ে বলল, স্টপ ইট প্লিজ জজ। আমি আর নিতে পাচ্ছি না। শীতল রাজকে বিশ্বাস করে। প্রমাণ না দিলেও রাজকে সে বিশ্বাস করত। প্রথমে ওই মেয়েকে এভাবে রাজের বুকে দেখে শীতল বেশ রেগে গিয়েছিল। কিন্তু পরে সেভাবে এই একটাই রাস্তা রাজকে নিজের থেকে দূরে সরানোর। রাজের দুঃখ শীতল আর দেখতে পাচ্ছে না। শীতল কখনো বাবা মা ভাইকে খুন করতে পারবে না। শীতল স্বেচ্ছায় রাজের সাথে থাকলে সবাই আত্মহত্যা করবে। শীতলের কাছে এগুলো খুন বলেই মনে হবে। শীতল রোদকেও ক্ষমা করবে না। এজন্যই সে রাজনকে বিয়ে না করে লুকিয়ে চলে যাবে এদেশ ছেড়ে। সজল সবকিছু এরেজণ্ড করে রেখেছে। এখান থেকে চলে গেলেই রোদের শিক্ষা হবে, এই জীবনে কখনো বোনের মুখ দেখতে পারবে না সে, মা বাবাও না। রাজের কষ্ট অপমানও শীতলকে দেখতে হবে না। শীতল চলে গেলেই রাজের মুক্তি। কিছুদিন গেলেই রাজ শীতলকে ভুলে যাবে, তখন নতুন কাউকে নিয়ে রাজ সুখী হবে। পৃথিবী উল্টে গেলেও শীতল কখনো রাজের হতে পারবে না। শীতল নিজের সুখের জন্য কখনো পরিবারের খুনি হতে পারবে না। শীতল রাজের হাতে কামড় দিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। রাজ শীতলের যাওয়ার পথে তাকিয়ে থাকল। রাজ মনে মনে ভাবছে সবকিছু কত তাড়াতাড়ি বদলে গেল। যে শীতল রাজের অপমান সহ্য করে, রাজের জন্য শত শত ভালোবাসা উপহার দিত আর সব সময় খাবার নিয়ে বসে থাকত রাজের জন্য, সেই শীতল কিনা রাজকে ঘৃণা করে, একবারও জিজ্ঞেস করে না রাজ খেয়েছে কিনা। রাজ রাগে দুঃখে সামনে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। শীতল আওয়াজ শুনে রাজের সামনে এসে গ্লাসের টুকরো দেখল। আপনি আসলেই জানোয়ার। কখনো মানুষ হবেন না, দুঃখজনক। শীতল আবারও সামনে থেকে চলে এলো। রাজ এবার সামনে থাকা প্ল্যাটটা ছুঁড়ে মারল। রাজ মাথায় হাত দিয়ে বলল, ইয়েস ইয়েস, আমি জানোয়ার, আমি অমানুষ, কেউ আমাকে ভালো মানুষ বানাতে পারল না। আমি এরকমই থাকব। আমি আমার ভালোবাসার জন্য যতটা নিচে নামতে হয় ততটা নামব নিচে। কেউ শীতলকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। রাজকে অনেকক্ষণ ধরে কোথাও দেখা যাচ্ছে না। শীতল এই সুযোগে ভাবল এখান থেকে পালানো যাক। শীতল নিচে নামতেই রাজকে দেখতে পেল। রাজ সবে বাহির থেকে এসেছে। কি ব্যাপার, পালানোর চেষ্টা করা হচ্ছিল বুঝি? রাজের থেকে পালানো এত সহজ নয়। একটা কাজে গিয়েছিলাম। আমাকে দেখতে না পেয়ে মিস করছিল বুঝি? তোমার হার্ট ধক ধক করছিল বুঝি? দেখি দেখি কোথায়? ডোন্ট টাচ মি, সবসময় আমাকে ছোঁয়ার টেনশনে থাকুন তাই না? রাজ হেসে বলল, তোমাকে ছোবো না তো কাকে ছোবো ডার্লিং? তুমি তো আমার সবকিছু। থার্ড ক্লাসের মতো আমাকে ডার্লিং ডার্লিং ডাকবেন না, খবরদার। আমি তো থার্ড ক্লাস, কবে ফার্স্ট ক্লাস ছিলাম বলো তো?
তুমি আমাকে একটু ভালোবাসা দিলে তো আমি তোমার মতো ফার্স্ট ক্লাস হয়ে যেতে পারতাম। সন্ধ্যায় শীতল বেডে শুতেই রাজ পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। রাজের পরনে কোনো শার্ট ছিল না। এভাবে খালি গায়ের কি মিন সেটা শীতল বুঝতে পারল। আমাকে ছাড়ুন প্লিজ জজ। আমার থেকে দূরে থাকুন। টাচ করবেন না আমাকে। রাজ হেসে বলল, শুধু টাচ নয় আরো অনেক কিছু করব তোমার সাথ। রাজ শীতলের চুলগুলো ধরে শীতলের ঠোঁটে চুমো দিল। রাজ শীতলকে বেডে শুইয়ে দিয়ে শীতলকে আদরে ভরিয়ে দিতে শুরু করল। শীতল রাজকে আটকানোর চেষ্টা চালিয়েও পাচ্ছে না আটকাতে। শীতল ইচ্ছেমতো রাজর পিঠে খামচি দিচ্ছে। রাজের মতো বডি বিল্ডারের কাছে এগুলো সুরসুরির মতো লাগছে। সেই শীতলের খামচিগুলোতে আরও পাগল হয়ে গেল। শীতলের মন এমনিতেই খারাপ, তার উপর রাজ এমন করছে জোর করে। শীতলের শাড়ি প্রায় খুলে ফেলেছে রাজ, তখনই শীতল রাজকে খুব জোরে নিজের থেকে একটু দূরে সরিয়ে জোরে জোরে বলল, আর কত রেপ করবেন আমাকে? এভাবে জোর করে কতদিন? আমাকে কবে মুক্তি দিবেন? কতবার বলবো আপনাকে আমার থেকে দূরে থাকুন? রাজ ভাবতেও পারেনি শীতল এমন কথা বলবে এই মুহূর্তে। রাজকে এখন অপমান করলেই পারত শীতল। এই অবস্থায় নিজের স্বামীকে এভাবে অপমান কোনো স্ত্রী করে না। রাজের কাছে প্রচণ্ড অপমান বলে মনে হল শীতলের কথাগুলো। বারবার রাজকে শীতল জঘন্য কথা কেন মনে করিয়ে দেয়। রাজের কতটা কষ্ট হয় এই কথাগুলো শুনলে সেটা রাজ জানে। রাজের বুক ফেটে যাচ্ছত কষ্টে। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে রাজের মাথা পুরো রাগে ফেটে যাচ্ছে। রাজ বেড থেকে উঠেই পাশে থাকা বিশাল শোপিজের কাচের বক্সটায় লাথি দিয়ে সেটা ভেঙে ফেলল। শুধু এটাই নয়, রাজ পাশে থাকা কাচের টেবিলটাও ভেঙে ফেলল। রাজের মাথায় রক্ত উঠে গিয়েছে, সে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সামনে যা পাচ্ছে তাই ভেঙে গুড়িয়ে ফেলছে রাজ। প্রতিটা জিনিসপত্রের ভাঙার আওয়াজে শীতল কেঁপে উঠছে। শীতল ভয় কাঁপছে। এগুলো এই মুহূর্তে বলা ঠিক হয়নি রাজকে, সেটা শীতল বুঝতে পেরেছে। শীতল ঘুমন্ত বাঘকে জাগিয়েছে। এবার শীতলকে এই বাঘ হাড়ে হাড়ে মজা দেখাবে। শীতল কি করবে তা বুঝতে পারছে না। কিভাবে সে রাজের হাত থেকে আজ রাতে নিজেকে বাঁচাতে। রাজ আজ তাকে ছিন্ন ছিন্ন করেই ফেলবে। রাজের এই ধরনের রাগের সাথে শীতল বেশ পরিচিত। রাজ শীতলের দিকে তাকিয়ে নিজের অনান্টের বেল খুলতে লাগল। শীতলের প্রাণ যায় যায় অবস্থা। শীতল এক লাফে বেড থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। শীতল ওয়াশরুমে ঢোকার আগে রাজ শীতলকে ধরতে গিয়ে শাড়িটা ধরল। শীতলের শাড়ি রাজের হাতে এখন। শীতল শাড়ি রেখে নিজেকে বাঁচাল। রাজ ওয়াশরুমের দরজায় জোরে জোরে চাপ দিল আর বলল, শীতল ভালো হবে না, দরজা খোলো আর আমার কাছে এসো। আমি দরজা খুললে ভালো হবে না কিন্তু। শীতল ভয় একাকার হয়ে আছে, সে কিছুতেই দরজা খুলছে না। শুধু কাঁদছে আর আল্লাহকে স্মরণ করছে। রাজের রাগ যেন ঠান্ডা হয়ে যায় এই দোয়ায় করছে শীতল। শীতলের খুব শীতক করছে। এই শীতে এভাবে থাকা যায় না। শীতল খুব আফসোস করছে এভাবে ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়ে। এবার শীতলকে এই ভুলের মাসুল দিতে হবে। রাজ রেগে জোরে জোরে শীতলকে বলছে দরজা খুলতে। রাজ শীতলকে বারবার বলছে ডোর ওপেন করতে। রাজ শীতলকে কিছুই করবে না বলার পরেও শীতল ভয় ওপেন করছে না ডোর। রাজ জোরে লাথি দেওয়াতে ডোর খুলে গেল।
রাজ শীতলকে দেখা মাত্রই রাজের সব রাগ চলে গেল। রাজ শীতলের হাত ধরতেই শীতল আচমকা ভয়ে পাশে থাকা ফুলদানি রাজের মাথায় মারল। রাজ নিজের মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল। সে ভাবতেও পারেনি শীতল এমন কাজ করবে। শীতলও ভাবতে পারেনি সে এমন করবে। শীতল খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই রাজকে আঘাত করেছে। শীতল আবারও ওয়াশরুমের দরজা ক্লোজ করে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। রাজের মাথা থেকে রক্ত পড়ছে টুপটুপ। রাজ শীতলের নাম ধরে কয়েকবার ডাক দিল। রাজ বলল, শীতল প্লিজ জজ ডোর ওপেন করো। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি আমাকে আঘাত করেছ, তাতে কিছু মনে করিনি। দরকার পড়লে আরও করবে। এখন আমার কাছে এসো প্লিজ জজ। শীতল তবুও ডোর ওপেন করল না। রাজ তার একটা হাত দরজার মাঝখানে রাখল। রাজের মনে হচ্ছে শীতলও এইখানে হাত রেখেছে। শীতলও একই কথা ভাবছে। বেশ রাত হয়েছে। রাজের কোনো সাড়া শব্দ না পেয়ে শীতল ডোর ওপেন করল। শীতল ডোর খুলতেই দেখল কিছু রক্ত ফ্লোরে, সেই সাথে ওয়াশরুমের দরজায় রক্ত লাগানো হাতের ছাপ। শীতলের মনে বেশ কষ্ট শুরু হল। তখন শীতলের কি হয়েছিল তা শীতলও জানে না। সে হঠাৎ রাজকে আঘাত না করলেও পারত। রাজের রক্ত দেখে শীতলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শীতল রাজকে কোথাও দেখছে না। এই অবস্থায় কোথায় গেল রাজ? হঠাৎ শীতল রাজকে দেখতে পেল। বেডের মাঝখানে রাজ সেন্সলেস হয়ে শুয়ে আছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। শীতল দৌড়ে গিয়ে রাজের বুকে মাথা রাখল। শীতল কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে আঘাত করতে চাইনি। আপনার উপর আমার খুব খুব রাগ হয়। আপনি এত অপমানের পর কেন আমাকে ভুলে যাচ্ছেন না? আমি আপনাকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারব না। শীতল রাজের মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর তোয়ালে দিয়ে শীতল রাজের শরীর মুছে দিল পানিতে। শীতল রাজের বুকে মাথা রেখে সেই সত্যগুলো বলল রাজকে, যা রাজ জেগে থাকলে শীতল কখনোই বলতে পারত না। শীতল কেন রাজের সাথে এমন করছে তা সব নিজের মনে কখন বলে ফেলল তা সে নিজেই জানে না। শীতল তার পরিবারের জন্য এমন করতে বাধ্য হচ্ছে। শীতল তার পরিবারে খুনি হতে চায় না। সে সবাইকে কষ্ট দিয়ে রাজের সাথে সুখে থাকতে চায় না। রাজকে শীতল এভাবে দেখতে পাচ্ছে না, তাই শীতল দেশ ছেড়ে চলে যাবে দূরে কোথাও। শীতল খুব কাঁদল। তারপর রাজের ঠোঁটে হালকা একটা চুমো দিয়ে শীতল বারান্দায় চলে এলো, রাজ যেন জেগে না যায়। রাজ জেগে থাকলে রাজের ভীষণ কষ্ট হয় শীতলকে কাছে না পেয়ে। এটা শীতল বুঝতে পারে। শীতল বারান্দায় এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুমানো অবস্থায় শীতলের বেশ শীত শীত লাগল। তখন হঠাৎ সে কারো গরম ছোঁয়া পেল। ভোর হয়েছে। শীতল চোখ খুলে নিজেকে বেডে দেখতে পেল। নিজের দিকে তাকিয়ে শীতল অবাক হল। শীতলের পরনে নতুন একটা শাড়ি। শীতলের বেশ মনে আছে কাল রাতে সে শাড়ি পরা ছিল না। শীতল পাশে তাকিয়ে রাজকে দেখল না। রাজ অনেক আগেই চলে গিয়েছে। শীতল দেখল রুমটা আগের মতো ক্লিন। বেডের একপাশে কিছু ব্রেকফাস্ট আর একটা চিঠি দেখতে পেল সে। শীতল চিঠিটা খুলে পড়া শুরু করল। গুড মর্নিং মাই বিউটিফুল ডার্লিং ওয়াইফ। আমি একটু বাহিরে গেলাম ছোট একটা কাজে। কাজ সেরেই তোমার কাছে ফিরে আসছি।
আমাকে বেশিক্ষণ মিস করতে হবে না তোমায়। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে নেবে, ভালো মেয়ের মতো। ব্রেকফাস্ট না করো তাহলে ফিরে এসে আমার স্টালে খাওয়াবো। তোমাকে শাড়ির জন্য টেনশন করতে হবে না, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছি। তুমি নিজের খেয়াল রেখো। লাভ ইউ। শীতল চিঠিটা পড়ে কান্না শুরু করল। রাতেই শীতলকে রাজ এখানে নিয়ে এসেছে আর এসব কিছু ক্লিন করে তাকে শাড়ি পরিয়েও দিয়েছে রাজ। কাল এত বড় অপমান করল, রাজকে আঘাত পর্যন্ত করেছে রাজকে শীতল। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে রাজ? রাজ এত কিছুর পরেও এত ভালোবাসে কেন তাকে? এই লোকের কি ইগো বলতে কিছুই নেই? শীতলের ভাগ্য এমন যে রাজের মতো স্বামী পেয়েছে, কিন্তু ভাগ্য এমন যে সেই স্বামীকে সে ধরে রাখতে পারছে না। শীতল ভাবছে উপরওয়ালা যদি একটা মিরাকেল করে রাজের সাথে তাকে মিলিয়ে দিত। যদি তার বাবা মা ভাইয়া নিজে থেকে শীতলকে রাজের হাতে তুলে দিত। শীতল মনে মনে আল্লাহর কাছে এমন প্রার্থনা করে সব সময়। কাজল লাল শাড়ি পরে বসে আছে, হিমালয় ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে কাজলের সাথে। সামনে কাজী বসে আছে, হিমালয়ের লোকও আছে চারপাশে। হিমালয় একটা পুরনো বাংলোতে নিয়ে এসেছে কাজলে ময়মনসিংহের। কাজলের চোখ থেকে পানি পড়ছে। হিমালয় কাজলের কানে কানে বলল, এখন যত ইচ্ছে কেঁদে নাও বাবু, প্রে আর কাঁদতে পারবে না। একটু পরে তুমি আমার বউ হবে। আমাদের ফুলসজ্জার পরে সব ঠিক হয়ে যাবে। কাজল রেগে হিমালয়ের দিকে তাকাল। হিমালয় মুখে আঙুল দিয়ে চুপ করল। কাজী সাহেব, কাজলে বলল কবুল বলতে। হিমালয় কাজলকে বলেছে যদি সে কবুল না বলে তাহলে কাজীকে শ্যুট করা হবে। কাজল কি করবে বুঝতে পারছে না। কাজল যখন কবুল বলতে নেবে তখনই কেউ দরজায় আঘাত করল। সবার দৃষ্টি দরজায় পড়তেই রাজকে দেখতে পেল। রাজের দুই হাতে দুটো রিভলভার ছিল। রাজ রাগী গলায় বলল, হিমালয়, গেম ইজ ওভার। তোর এই গেম অফ এন্ড ফিনিশ। তুই ছোট থেকেই অত্যন্ত ক্লেভার ছিল, সেটার অপব্যবহার করে তুই সব সময় সবাইকে বিপদে ফেলতি। এজন্যই তোর একটা চোখ হারাতে হয়েছে। তোর খেলা শেষ হিমালয়। কাজল সাথে সাথে রাজের কাছে আসতে চাইল, তখনই হিমালয় কাজলে জড়িয়ে ধরল। কাজলে হাত ধরে হিমালয় বলল, তুই আমাকে নিজের থেকে বেশি চালাক ভাবিস রাজ। তোর এই কারণে এই অবস্থা আজ। নিজের ওয়াইফকে হারাতে বসেছিস, তোর বোনকে তো আগেই হারিয়েছিস। বাট আমি আমার ওর বি ওয়াইফকে হারাবো না। এখানে সব আমার লোক। তুই চাইলেও একা কিছুই করতে পারবি না। রাজ কিছুটা হেসে বলল, একবার ভেবে দেখতো আমি তোর গেম জানলাম কি করে, আর এখানে এলাম কি করে। হিমালয় ভাবল ঠিক তো, রাজ তার গেমগুলো জানল কিভাবে। রাজ সোফায় পা তোলে বসল। শোন হিমালয়, কাজল ময়মনসিংহে আসার পরেই আমি ওর পেছনে সিক্রেট গার্ড লাগিয়েছিলাম, যেটা কাজল নিজেও জানত না। কাজল আমার পরিবারে একটা অংশ। তাই ওকে নিয়ে কোনো বিজনেসম্যান আমাকে ট্রেপে ফেলতে পারে। আমি সব সময় ফ্যামিলি আর বিজনেসকে আলাদা রেখেছি। যাই হোক, আমাকে সিকিউরিটি কাল জানিয়েছে কাজল একটা রেস্টুরেন্টে একজনের সাথে দেখা করতে এসেছে। আমাকে ভিডিও ফুটেজ দেখানোর পর আমি তোকে দেখতে পেলাম। আমি ততক্ষণাৎ কাজলের বাংলোতে গিয়েছিলাম। কাজলকে ফোন করতেই আমি তোর আওয়াজ শুনতে পেলাম। তোর মুখে তুই কাজলের সাথে তোর গেমের খেলার কথা বলেছিস। সবকিছু তখন বুঝতে পারলাম।
তুই আমাকে প্ল্যান করে হারিয়ে দেওয়ার জন্য এসব করেছিস। বাট তোর প্ল্যান এখানেই শেষ। আমি কাল পার্সোনাল কাজে বিজি ছিলাম, তাই সকাল হতেই তোকে শাস্তি দিয়ে কাজকে নিতে এসেছি। পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। তোর পালানোর রাস্তা নেই। তোকে চিটিং আর কিডন্যাপের কেসে জেলে যেতে হবে। দুঃখিত। হিমালয় প্রচণ্ড জোরে চিৎকার করে বলল, আমি কাজলে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তুই কিছুই করতে পারবি না। আমার লোকজন রাতকে তোর জায়গা দেখিয়ে দেবে। আমি এখান থেকে কাজলকে নিয়ে সোজা লন্ডন চলে যাব। হিমালয় কাজলে বারবার বলছে, আমি তোমাকে ভালোবাসি কাজল, আমাকে ছেড়ে যেও না। কাজল বারবার বলছে সে হিমালয়কে ঘৃণা করে। রাজকে হিমালয়ের লোকজন আঘাত করছে। রাজও তাদের পাল্টা আঘাত করছে। রাজ সবাইকে মেরে তক্তা বানালো। হঠাৎ রাজকে পেছনে থেকে হিমালয় আঘাত করে। রাজ আর হিমালয় কেউ কারো থেকে কম যায় না। দুজন দুজনকে আঘাত করছে। কাজল চিৎকার করে বলছ, থামুন আপনারা প্লিজ জজ। হিমালয় রাজকে শ্যুট করতে গিয়ে নিজের লোকেদের শ্যুট করে ফেলে। রাজ মাথায় আঘাত পাওয়াতে ফ্লোরে পড়ে যায়। তখনই হিমালয় রাজকে শ্যুট করতে যায়। হঠাৎ কাজল সামনে থাকা ফুলদানি দিয়ে হিমালয়ের মাথায় আঘাত করল। হিমালয়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হিমালয় আঘাত করতে চেয়েও কাজলকে আঘাত করে না। হিমালয়ে রক্ত মাখা হাত কাজলের গালে হালকা টাচ করেই হিমালয় নিচে পড়ে যায়। রাজ সেই সুযোগে হিমালয়কে বেশ আঘাত করে। কাজল হিমালয়ের আঘাত সহ্য করতে পারে না। কাজল শাড়ির আঁচল মুখে দিয়ে শুধু কান্না করতে থাকে, চোখ বন্ধ করে। বাংলোর বাহিরে রাজকে জড়িয়ে ধরে কাজল কাঁদতে থাকে। হিমালয়কে পুলিশ নিয়ে যাচ্ছে। হিমালয়কে একটা হিংস্র বাঘের মতো দেখাচ্ছে। ছাড়া পেলেই যেন কাজলকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। হিমালয় কাজলকে উদ্দেশ্য করে বলল, কাজল, মন থেকে আমাকে ভালোবাসো বাট ব্রেন থেকে আমাকে ঘৃণা করো। ভেবো না আমার জন্য আমি হিমালয়। আমি এখান থেকে বের হয়ে আসব তোমার কাছে। কোনো কুকুর আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি কাজল, এটা মাথায় রেখো। আমিও ফিরে আসব। রাজ কিছু বলতে চেয়েও বলল না। রাজ কাজলের চোখের পানি মুছে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আর কেঁদো না। রাজ গার্ড নিয়ে সোজা এয়ারপোর্টে গেল। নিজে কাজলকে হিমালয়ের নাগালের বাহিরে জাপানের ফ্লাইটে বসিয়ে দিয়ে এলো। কাজল যাওয়ার সময় একদম চুপচাপ থাকল। তার কানে ভেসে আসছিল হিমালয়ে কথাগুলো। হিমালয় কি সত্যিই ফিরে আসবে? হিমালয় কি সত্যিই কাজলকে পাবে? রাজ সব ফর্মালিটি শেষ করে শীতলের কাছে বাংলোতে গেল। সেখানে গিয়ে রাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। পুরো বাংলোকে কেউ যেন ভেঙে গুড়িয়ে দিয়েছে। রাজের বুকে চিন চিন ব্যথা শুরু হল। রাজ যা ভাবল তাই। শীতল নেই। শীতলকে কেউ নিয়ে গেছে। রাজ একটা চিঠি পেল। রাজনের চিঠি এটা রাজ বুঝতে পারল। রাজন চিঠির শেষে নিজের নাম লিখেছে। রাজ লিখেছে সে কাজলকে খুব শীঘ্রই বিয়ে করবে। রাজ্য আর রাজকন্যা দুটোই রাজ হাসিল করবে। পারলে রাজ যেন আটকায়। রাজ রেগে জোরে জোরে ফ্লোরে ঘুষি দিল। এবার রাজের হাত থেকে রাজন বাঁচবে না। রাজের মাথায় খুন চড়েছদ গিয়েছে। সে ড্রাইভ করে রোদ্দের বাড়ি গেল। সেখানেও একই ঘটনা। ওদের বাড়িও কেউ ভেঙে গুড়িয়ে দিয়েছে। ফুলি জানিয়েছে রোদ আর তার বাবা মাকে কে যেন নিয়ে গেছে।
ফুলি কথা বলতে পারল না আর। সে জ্ঞান হারালো। ফুলির গায়েও চোট ছিল। রাজের মাথায় খুন চেপেছে। সে কি করবে তা ভেবে পাচ্ছে না। হঠাৎ রাজের ফোনে একটা এমএমএস এলো। রাজ দেখল ভিডিওতে দেখা যাচ্ছে রোদকে কেউ মেরে বেঁধে রেখেছে। আর রাজন শীতলের হাত ধরে আছে। শীতল সেন্সলেস হয়ে আছে। রাজনের সাথে এভাবে শীতলকে দেখে রাজ রেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফোনটা ভেঙে গুড়িয়ে দিল। রাজনের কথা মতো একটা জায়গায় গিয়ে 600 বোল্ডের শকট খেল। কয়েক বছর পর রাজ ক্লিনিকের একটা ক্যাবিনের বাহিরে বসে আছে জাপানের। শীতল ক্যাবিনে প্রসব বেদনায় চিৎকার করছে। রাজ চোখ বন্ধ করে 2 হাত মুঠো করে একটা চেয়ারে বসে আছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ তার লাইফে অনেকবার কষ্ট পেয়েছে। কষ্টগুলো মৃত্যুর চেয়ে বেশি ছিল। তার বাবা মা প্রিয় বোনকে সে হারিয়েছে। শীতলকেও হারাতে বসেছিল সেই দিন। রাজ কয়েক বছর আগের সেই দিনের কথা ভাবল, যে দিন রাজন নামের শয়তান শীতল সহ শীতলের পরিবারকে কিডন্যাপ করেছিল। রোদকে মেরে ওর 2টো পা ভেঙে দেওয়া হয়েছিল। রোদের বাবা মা চিৎকার করছিল। তাদের তো বেঁধে রাখা হয়েছিল। রোদ প্রাণপ্রণে শীতলের নাম ধরে চিৎকার করছিল। শীতল কিছুতেই রেজিস্টারে সাইন করছিল না। রাজ শীতলের চুল ধরে শীতলকে থাপ্পড় দিচ্ছিল বার। রাজ সেই সময় সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়েছিল। রাজ ওখানে যেতেই রাজের উপর হামলা করেছিল রাজনের লোকেরা। রাজন শীতলের মাথায় রিভলভার ধরে রাজকে বলেছিল থামার জন্য, নইলে ওর সামনেই শীতলকে শ্যুট করা হবে। রাজ নিরুপায় হয়ে রাজনের লোকেদের আঘাত সহ্য করছিল। রাজের 2 হাত থেতলে দেওয়া হয়েছিল যেন সে কাউকে আঘাত করতে না পারে। রাজ একসময় সেন্সলেস হয়ে যায়, তবুও সে সবকিছু আন্দাজ করতে পারছিল কি হচ্ছে। রোদের রক্তে মেঝেটা ভেসে যাচ্ছিল। শীতলের চিৎকারও শোনা যাচ্ছিল। রোদ জানতে পারে রাজন একটা সাগলার। সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। রোদ রাজের উপর রাগ করতে পারে, বাট জেনে শুনে সে বোনকে এই লোকের হাতে তুলে দিতে পারে না। এজন্য রোদ রাজনের সাথে শীতলের বিয়ে দেওয়া পরিকল্পনা ভেঙে দেয়। রাজন সেটা মানতে পারেনি, তাই রাজন প্ল্যান করে রোদ সহ তার বাবা মাকে তুলে আনে এখানে। সাথে লোকজন ফিট করে খুব সাবধানে রাজকে ফলো করে। রাজ যেদিন কাজলের বাড়িতে গিয়েছিল সেদিন রাজনের সৌভাগ্যবশত রাজকে ট্যাগ করতে পেরেছিল। রাজ শুধু আল্লাহর নাম নিচ্ছিল। যেভাবেই হোক শীতলকে রাজনের হাত থেকে বাঁচাতে হবে। রাজ সেন্সলেস অবস্থায় শীতলকে দেখতে পাচ্ছিল। শীতলের জন্য অজস্র ভালোবাসা ফিল করতে পাচ্ছিল রাজ। এভাবে রাজের শীতলের প্রতি অন্ধ্রপ্রেম ব্যর্থ হতে পারে না। রাজ তার বাবা মা বোন রোজার ডাক শুনতে পাচ্ছিল। সবাই বলছিল রাজকে পারতেই হবে। কারণ রাজের আপন বলতে শুধু শীতল আছে পৃথিবীতে। শীতল না থাকলে রাজের অস্তিত্ব থাকবে না। রাজন এবার শীতলকে ভয় দেখিয়ে সাইন করানোর জন্য শীতলের শাড়ির আঁচলে হাত দেওয়া। রাজন যেই শীতলের শাড়ি খোলার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই রাজনের হাত ধরে। রাজন রাজকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। রাজ শরীর খালি ছিল। পুরো শরীরে রক্তের দাগ। রাজকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শীতল রাজকে দেখে প্রাণ ফিরে পেল। রাজকে শীতল জড়িয়ে ধরল। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে শীতলের চোখের পানি মুছে দিল। রাজ শীতলকে একপাশে সরিয়ে রাজনের সাথে যুদ্ধে নেমে পড়ে।
রাজ রাজনকে মেরে তক্তা বানিয়ে ফেলে। রাজনের পা দুটো প্রায় আলাদা করে ফেলে। যেই হাত দিয়ে শীতলকে মেরেছিল আর শাড়ির আঁচল ধরেছিল সেই হাত ভেঙে গুড়িয়ে দেয় রাজ। রাজ শীতলের বাবা মার হাতের বাঁধন খুলে দেয়। শীতল রোদের অবস্থা দেখে চিৎকার করতে থাকে। রোদের কি হাল করেছে রাজন শয়তান। রোদের প্রাণ যায় যায় অবস্থা। রাজের চোখ থেকে পানি পড়ছে রোদের জন্য। হাজার হোক রোদ রাজের একমাত্র বন্ধু ছিল, কলিজার কলিজা। রাজ অ্যাম্বুলেন্সের খবর দিতে চাইলে রোদ রাজকে কাছে টেনে নেয়। রোদ বলে সে তার ভালোবাসার কাছে যেতে চায়। তার রোজা একা থাকতে ভয় করছে। রোজা রোদকে ডাকছে। রোদ রোজার সাথে থাকতে চায়। রোজার কাছে যাওয়ার জন্য সে দুনিয়ার মায়া কাটাতেও প্রস্তুত। রোদ রাজের পায়ে ধরে মাফ চায়। সে এতদিন যা করেছে তার জন্য সে অনুতপ্ত। রোদ আরও বলে শীতলের জন্য রাজ পারফেক্ট। রাজের প্রতি যত অন্যায় করেছে রোদ তার প্রতিবাদ করার সামর্থ্য ছিল রাজের। রোদ সব বুঝতে পেরেছিল, রাজ শীতলের জন্য প্রতিবাদ করেনি। রোদ রাজের পায়ে ধরে বলে, দোষ দেখ, যেই পা দিয়ে তোকে আঘাত করেছিলাম সেই পা আর নেই। যেই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি সেই হাতও নেই। যেই জানের জিগার দোষ তোকে আঘাত করেছিল সেই দোষও একটু পর থাকবে না। রাজ রোদের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। সে রোদকে শাস্তি দিতে চেয়েছিল, বাট এভাবে এত ভয়ানক শাস্তির কথা সে ভাবেনি। রাজ রোদকে চুপ করতে বলে। রোদ হাসতে হাসতে রাজের হাত শীতলের হাতে দেয়। রোদ বলে ওর আদরের বোনের চোখে যেন কখনোই এক ফোঁটা পানি না পড়ে। রাজ শুধু বারবার বলছে, তোর কিছু হবে না রে দোষ। শীতল শুধু রোদের কথা শুনে কাঁদছিল। ভাইয়া এসব বলো না, তুমি ভালো হয়ে যাবে। রোদ শীতলের মাথায় হাত রেখে শীতলের কাছে মাফ চাইল। রোদ বলল, সে ক্ষমার অযোগ্য, তবুও যেন রাজ আর শীতল তাকে ক্ষমা করে দেয়। রোদের বাবা অনুতপ্ত হয়েছে। তার জন্যই আজকে একমাত্র ছেলের এই অবস্থা। রোদের বাবা মা রোদের কাছে মাফ চেয়েছিল। রোদের মৃত্যু এত ভয়ানক হয়েছিল যা দেখে যে কারো চোখে পানি এসে পড়ত। রোদ রক্ত শূন্য হয়ে মারা গিয়েছিল। রোদ সামনে শুধু রোজাকেই দেখতে পাচ্ছিল। রোজার সেই কাজল কালো চোখ, ঠোঁটের সেই মিষ্টি হাসির শব্দ। রোদ প্রথম দেখায় রোজার প্রেমে পড়েছিল, কিন্তু রাজের কারণে বলতে পারেনি। রোজার সাথে সে বাঁচতে পারেনি, অনন্ত সে মরতে তো পারবে। রোদের একটুও কষ্ট লাগছিল না। সে তো তার ভালোবাসার কাছে যাচ্ছিল। তার তো আনন্দের দিন ছিল ওই দিন। রোদ সামনে অনেক কষ্টে হাত বাড়িয়ে হাসতে হাসতে প্রাণ ত্যাগ করেছিল। রোদের কথা মতো রোজার পাশে রোদকে কবর দেওয়া হয়। রোদ রোজা নামের দুই অমর প্রেমের কবরের পাশে রাজ একটা চাইল্ড হোম তৈরি করে। নামটা ছিল রোদ আর রোজার নামে। রাজ যখন কবরের পাশে যায় তখন পরিষ্কার শুনতে পারে রোদ আর রোজার কথা। তারা দুজন একে অপরের সাথে কথা বলছে বর কনের মতো। রাজ ভাবে পৃথিবীতে তো ওদের বর কনে হওয়া হলো না। নিষ্ঠুর পৃথিবী বড়ই স্বার্থপর, তারা সবার ভালোবাসা সার্থক করে না। কয়েকদিন শীতল তার বাবা মার সাথে ছিল রোদের মৃত্যুর পর থেকে। রাজ যেদিন ওদের বাড়ি যায় সেদিন অপরাধীর মতো শীতলের বাবা মা রাজের দিকে তাকিয়েছিল। ফুলি জানায় শীতল তার রুমে বসে আছে।
রাজ শীতলের রুমে যেতেই শীতল রাজের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ যতক্ষণ শীতলকে ক্ষমা না করে দেয় ততক্ষণ শীতল পা ছাড়বে না। শীতলকে অবাক করে দিয়ে রাজও শীতলের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ বলে শীতল ওর পা না ছাড়লে রাজও ওর পা ছাড়বে না। শীতল রাজের কাণ্ড দেখে হেসে দেয়। রাজও হেসে দেয়। রাজ শীতলকে নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসে। শীতল ঢাকার বাড়িতে তাদের রুমে এসে দেখে রুমটা ফুল দিয়ে সাজানো। রাজ পেছনে থেকে শীতলের কোমর ধরে ঘাড়ে মুখ গুজে বলে, আজকে তোমার আমার ফুলশয্যা। শীতল রাজের কথা শুনে হাসতে হাসতে শেষ। রাজ কিছুটা রেগে বলে, আমি জানি তুমি কেন হাসছ। এর আগে আমাদের অনেকবার ফুলশয্যা হয়েছে, কিন্তু তখন তো তোমার মতে হয়নি আমি জোর করেছি ফুলশয্যা। বাট আজকে তোমার অনুমতিতে হবে। শীতল রাজকে রাগানোর জন্য বলল, আমি যদি অনুমতি না দেয়? রাজ বলল, তাহলে আর কি আমাকে আগের রাজ হতে হবে, আর জোর করেই ফুলশয্যা করতে হবে? শীতল আর রাজ দুজনেই হেসে দিল। রাজ শীতলকে কোলে তোলে বেডে নিয়ে গেল। রাজ শীতলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে ভাবছে কি আছে শীতলের মাঝে, যার প্রেমে সে অন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য মৃত্যুর থেকে বেশি যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকে। রাজ এবার শীতলকে ভালোবাসায় বেঁধে রাখবে, যেন কখনো শীতল সেখান থেকে যেতে না পারে। রাজ আগের কথা মনে করেই শীতলকে ভয়ে জড়িয়ে ধরল। শীতলও রাজকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। অতঃপর সেদিন রাজের আর শীতলের আরও একবার ফুলশয্যা হল, যাকে বলে ভালোবাসার ফুলশয্যা। রাজ শীতলকে মন ভরে আদর করল। শীতল শুধু রাজের ভালোবাসাটুকু অনুভব করল। সেদিনের পর থেকে রাজ শীতলকে সবসময় আগলে রাখে। সব সময় শীতলের আশেপাশে রাজ থাকত। অফিসের সময় টুকু কোনোরকম কাটাত। অফিসে বসেও কিছুক্ষণ পর পর সিসি ক্যামেরা ফোন থেকে শীতলকে দেখত। রাজ শীতলকে এত ভালোবাসবে সেটা শীতল কল্পনাও করতে পারে না। রাজ শীতলের কেনা গোলামের মতো শীতলের কথার আগেই উঠে বসে। শীতলকে কিছু বলতেও হয় না। শীতল কিছু বলার আগেই রাজ শীতলের কথা মেনে চলে। রাজ প্রতিদিন বাহিরে আসার সময় শীতলের ঠোঁটের ছোঁয়া নিয়ে যায়, আবার আসার সময়ও। রাজ সব সময় শীতলের ঘুম থেকে উঠার আগেই উঠে। রাজ শীতলকে শাড়ি পরা শিখতে মানা করেছে, কারণ রাজ সব সময় শীতলকে শাড়ি পরাতে চায়। তার নাকি অনেক ভালো লাগে। রাজ শীতলকে ছাড়া এক ফোঁটা পানিও খায় না মরে গেলেও। একদিন জরুরি পার্টিতে রাজ আটকে পড়েছিল। শীতলের জ্বর হয়েছিল, তাই রাজের সাথে যেতে পারেনি। অথচ রাজের যেতে হবে, বিজনেসের লস হবে বিরাট রাজ না গেলে। রাজ কিছুতেই যেতে চায় না। সেই শীতলকে ছাড়া যাবেই না। শীতল অনেক কষ্টে রাজকে পাঠিয়েছিল। পার্টিটা একটা পাহাড়ি এলাকায় হচ্ছিল। সেখানে নেট ছিল না। রাজ সেদিন ঝড়ে আটকে গিয়েছিল। ঢাকা যাওয়ার সব রাস্তা বন্ধ ছিল। রাজ 2 কিলো রাস্তা হেঁটে গিয়ে একটা বুথ থেকে শীতলকে ফোন করে। শীতলের খোঁজ নেয়। সবার সাথে ভদ্রতার খাতিরে রাজকে সবার সাথে ডিনার করতে হবে। রাজ শীতলকে ছাড়া কিছুতেই ডিনার করবে না, দরকার পড়লে সে পথের ভিখারি হয়ে যাবে। শীতল রাজের কথা শুনে হাসতে শেষ। শীতল রাজকে নিজের কসম দিয়ে জোর করে খাওয়ার জন্য বলল। রাজ শীতলের জন্যই সেদিন ওকে ছাড়া খেল।
রাজ এই ঝোড়ে হেঁটে শীতলকে ফোন করেছে সেটা ভাবতেই রাজের প্রতি আরো বেশি ভালোবাসা জন্মাল। কয়েক বছর রাজ আর শীতল নির্বিকারে চুটিয়ে প্রেম করল। রাজের ইচ্ছে নিজের বুক চিরে শীতলকে রাজের বুকে লুকিয়ে রাখতেন ও সবসময় শীতলকে সেখান থেকে বের করে দেখতে পাওয়া যায়। রাজ এক মুহূর্ত শীতলকে ছাড়া থাকতে পারে না। মনে হয় শীতল এই বুঝি রাগ করে কোথাও চলে গেল। শীতল রাজের বুকে মাথা রেখে বলল, তার ঘুম আসছে না। রাজ দুষ্টুমি করে বলল, আমার কাছদ একটা ঔষধ আছে, এসো আমার কাছে তোমাকে ঘুম পাড়িয়ে দিই। রাজ শীতলকে বেডে শুইয়ে আদর করতে লাগল। শীতল বলল, এভাবে ঘুম আসবে? রাজ বলল, আসবে, খুব আসবে। শীতল বলল, তার সব সময়ের জন্য একটা সাথী চাই। রাজ হেসে বলল, ঠিক আছে, তোমার সাথী নিয়ে আসব। এখন আমার কাছে এসো। সেদিনের ফলস্বরূপ শীতল প্রেগন্যান্ট হল। রাজ সেদিন সবথেকে বেশি খুশি হয়েছিল। ডক্টরের ডাকে রাজ বাস্তবে ফিরে এলো। ডক্টর বলল, আপনার ওয়াইফের সিচুয়েশন ভালো না, রক্ত ঝরেছে অনেক, উনার সহ্য ক্ষমতা নেই। রাজের বুকে একটা মোচড় দিল। রাজের ব্লাড নিতে চাচ্ছিল না ডক্টর। সব রাজ শীতলকে ব্লাড দিয়ে এসেছে। রাজও খুব ফুরবল হয়ে গিয়েছে শীতলের পাশাপাশি। রাজ অনেক জোর করেই শীতলকে ব্লাড দিল। রাজ শীতলের ক্যাবিনে গেল না, কারণ শীতল মানা করেছে। রাজের ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও প্রাণপ্রিয় স্ত্রীর কথা সে রেখেছে। রাজ অন্য একটা ক্যাবিনে বেডে চোখ বন্ধ করে গত কয়েক বছর আগের কথা ভাবতে লাগল। দিনটি ছিল হলিডে। রাজ বাগানে বসে অফিসের কাজ করছিল। তখনই শীতল একটা ফাইল পায়। ফাইল খুলে শীতল দেখল রিপোর্ট পজিটিভ। শীতল নিজের পেটে হাত দিয়ে কিছু ফিল করল। শীতলের মুখ আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে গেল খুশিতে। কয়েক বছর যাবৎ রাজ আর শীতল দুজন দুজনকে ভালোবেসে এসেছে। রাজ খুব সাবধানে সতর্ক অবলম্বন করেছে। সে কিছু আলাদা সময় কাটানোর জন্য বেবি নেওয়ার কথা ভাবেনি। শীতলের মনে একটা ভয় কাজ করল। সে ভাবল, রাজ কি এই খবর শুনে রাগ করবে। শীতল সুন্দর করে সেজেগুজে রাজের পেছনে দিক দিয়ে দাঁড়ালো, হাতে একটা লাভ কার্ড নিয়ে। সেটাতে উই আর প্রেগন্যান্ট লিখেছে রাজকে দেখানোর জন্য। শীতল রাজকে কিছু বলবে তার আগেই শীতল ভাবল, এত বড় খবর এই ছোট কার্ড দিয়ে হবে না। শীতল নেক্সট একটা কাগজ নিয়ে এলো, লাল। সেটাতে বাবা মা লিখে রাজকে দেখানোর জন্য রাজের সামনে যাবে। তখন মনে হলো এই সামান্য কাগজ দিয়ে হবে না। নেক্সট শীতল কতগুলো বেলুন নিয়ে গেল। বেলুনে লেখা ছিল, আই এম প্রেগন্যান্ট। শীতলের মুখে বলতে লজ্জা লাগছিল, তাই এত সব ব্যবস্থা করল শীতল। এবার শীতল ভাবল, বেলুন দিয়ে সুসংবাদ জানানো বেটার হবে। শীতল যেই বেলুন হাতে নিয়ে রাজের সামনে গেল আর রাজকে পেছনে দিয়ে রাজের কাঁধে হাত দিল, ঠিক তখনই শীতলের হাত ফসকে বেলুনগুলো আকাশে উড়ে গেল। রাজ শীতলের ছোঁয়া পেয়ে পেছনে দিকে ফিরে বলল, কি হয়েছে ডার্লিং? কিছু বলবে? শীতলের কান্না আসছে খুব। কান্না আড়াল করে শীতল মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। কথাটা বলেই শীতল রাজের সামনে থেকে চলে গেল। রাজ মুচকি হেসে আবার কাজ করতে লাগল। শীতল রাজের পেছনে থাকা দেয়ালে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল। শীতল কিছুতেই বলতে পারছে না সে মা আর রাজ বাবা হতে চলেছে। সন্ধ্যায় শীতল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কারো স্পর্শে শীতলের ঘুম ভাঙল। শীতল চোখ খুলে দেখল রুম অন্ধকার। রাজের হাতে একটা মোমবাতি। রাজ শীতলকে বেড থেকে নিচে দাঁড় করিয়ে হাতের একটা তুড়ি বাজালো। অমনি রুমটা আলোয় ভরে গেল।
রাজ শীতলকে সামনে তাকে বলল। শীতল সামনে তাকিয়ে দেখল দেয়ালে বড় বড় করে লেখা উই আর প্রেগনেন্ট, আমি বাবা আর তুমি মা হতে চলেছ। সারা রুমে বেবিদের সুন্দর সুন্দর ফটো লাগানো। রাজ এসব কখন করল আর রাজ জানলি বা কিভাবে? ফাইলটা তো সে প্রথম খুলেছে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমো দিয়ে শীতলের ভাবনায় ছেদ ঘটাল। কি ভাবছ কি? আমি জানলাম কিভাবে? আপনি জানলেন কিভাবে? বলুন তো। রাজ মুচকি হাসি দিয়ে বলল, তোমার রিপোর্টের কথা ডক্টর আমাকে ফোন দিয়ে আগেই জানিয়েছিল। আমি তোমার মুখ থেকে শোনার জন্য ফাইলটা রুমে রেখেছিলাম। তুমি আমার পেছনে দাঁড়িয়ে যা যা করলে তা সব আমি দেখেছি ডার্লিং। ঈশ্বর কত চেষ্টায় করলে আমাকে জানানোর জন্য। শীতল কাদো কাদো ফেস নিয়ে বলল, আপনি খুশি হয়েছেন তো? রাজ শীতলের ঠোঁটে আরেকটা চুমো দিয়ে বলল, আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। শীতল রাজকে জড়িয়ে ধরল, তারপর কোলে করে বেডে নিয়ে গেল। রাজ শীতলকে বুকে নিয়ে শুয়ে শুয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি খুশি হব না? তুমি তোমার রাজকে চেনো না। আমি দুঃখিত, মাফ করে দিন। আর কখনো এমন ভাবব না। ভুল যখন করেছ তখন ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। শীতল ভয়ে ভয়ে বলল, কিসের শাস্তি? রাজ শীতলের ঠোঁটে আরেকটা চুমো দিয়ে বলল, আমাকে নিজে থেকে আদর করতে হবে এখন থেকে। তুমি তো আমাকে আজ পর্যন্ত একবারও আদর করনি। শীতল কি বলবে ভেবে পেল না। শীতল লজ্জা পেয়ে রাজের বুকে মাথা লুকাল। রাজ মুচকি হেসে বলল, বেটা রাজ, তুই দুনিয়ার সবথেকে অভাগা, আজ পর্যন্ত নিজের বউয়ের আদর পেলি না। তুই সব সময় আদর দিয়ে যাবি, বাট কখনো আদর পাবি না। সেদিন রাজ এত খুশি হয়েছিল তা দেখে শীতলের মন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরের দিন শীতল রাজের কাণ্ড দেখে আরও আত্মহারা হয়ে গেল। রাজ শীতলের ডেলিভারির পরের 3 মাস, মোট 12 মাস মানে 1 বছর শীতলের পাশে তার সাথে থাকার জন্য সব কাজ থেকে মুক্তি নিয়েছে। রাজ তার এক বিশ্বস্ত এমপ্লয়ির অফিসের এবং সকল প্রপার্টির ভার দিয়েছে। এইসব করেছ শুধুমাত্র এই সময়ে শীতলের সাথে থাকার জন্য। প্রতি সেকেন্ডে যেন রাজ শীতলের পাশে থেকে নিজ হাতে শীতলের সেবা করতে পারে, তাই এমন করেছে। রাজ শীতলকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। রাজ ঢাকা ছেড়ে শীতলকে নিয়ে ময়মনসিংহের বাংলোতে গেল। সেখানে রাজ সব ব্যবস্থা করে রেখেছে। 25টা সার্ভেন্ট রেখেছে রাজ তাদের জন্য। সবগুলোই কোর্স করা, ট্রেনিং প্রাপ্ত। শীতল বাংলোটা দেখে আরও অবাক হয়ে গেল। পুরো বাংলোটাকে রাজবেবিদের ফটো দিয়ে ভরিয়ে রেখেছে। বেডরুমে রাজ নিজের আর শীতলেরও একটা বিশাল ফটো টানিয়েছেন, ও বেবি দেখতে তাদের মতো হয়। রাজ শীতলের জন্য 9 মাস পর্যন্ত একটা লিস্ট অনুযায়ী রাজ শীতলের দেখাশোনা করবে। রাজকে দেখে মনে হচ্ছে সে প্রথম বাবা হবে পৃথিবীতে। একেবারে সব ট্রেনিং নিয়ে রাজ মাঠে নেমেছে। শীতলের পার্সোনালি সকল কাজ রাজ করে দেয়। তার নাকি এগুলো করতে ভালো লাগে। রাজ প্রতিদিন শীতলকে নিজের পিঠে উঠিয়ে এক্সারসাইজ করায় যেন শীতলের শারীরিক কষ্ট না হয়, আবার এক্সারসাইজও হয়। রাজ মাঝে মাঝে শীতলকে পিঠে নিয়ে সাঁতার কাটে সুইমিং পুলে। রাজের কাছে এই মুহূর্তটা সবচেয়ে প্রিয়। পারলে রাজ এই মুহূর্তগুলো ফ্লেমে বন্দী বানিয়ে রাখে। শীতলের সকালে ঘুম থেকে উঠা, দাঁত ব্রাশ করা, ফ্রেশ হওয়া, শাড়ি পরা, খাবার খাওয়া,
এক্সারসাইজ করানো, ঘুম পাড়ানো সহ যাবতীয় কাজ রাজ করে। শীতল একদিন ঘুম থেকে উঠে দেখে রাজ তার জন্য খাবার আনতে গিয়েছে। শীতল সবে টুথপেস্টে পেস্ট লাগিয়েছে অমনি রাজ এসে শীতলকে আস্তে করোর একটা ধমক দেয়। বলে যে আমার বেবি কষ্ট পাবে, সাথে তুমি। তোমাকে কে বলেছে কাজ করতে? রাজ এখন জোরে চিল্লাচিল্লি করা দূরে থাক, জোরে কথা পর্যন্ত বলে না। রাজের ধারণা এতে বেবির কানের সমস্যা হতে পারে। শীতলের থেকে রাজের বেশি টেনশন হতো। শীতলকে রাতে ঘুম পাড়িয়ে রাজ জেগে থাকত যেন শীতলের ঘুম ভাঙলেই শীতলের সেবায় তৎক্ষণাৎ নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ একদিন একটা সিনেমায় দেখে একটা বর তার ওয়াইফের প্রেগন্যান্সির সময় নিজেও পেটে বেলুন বেঁধে রাখে। এটাতে সে বুঝতে পারে তার ওয়াইফের এভাবে থাকতে কেমন লাগে। রাজও একদিন নিজের পেটে বেলুন বেঁধে রাখে। সেও শীতলের ডেলিভারির আগ পর্যন্ত এটা বেঁধে রাখবে। এদিন শীতলের পেট ভারী হয়ে যাবে বেশি, সেদিন রাজ নিজের পেটে একটা ওজন বালিশ বেঁধে রাখবে। এতে শীতলের যতটা কষ্ট হবে তারও একই কষ্ট হবে পেটের ওজনে। রাজের বেলুনের কাজ দেখে শীতল হাসতে হাসতে শেষ। একদিন ভুলবশত রাজের বেলুন ফুটে গেল। রাজ এমনভাবে কষ্ট পেল যেন সত্যি সত্যি তার বেবি মারা গিয়েছে। রাজ সেদিন কাঁদল পর্যন্ত। রাজ বলল সে বাবা হতে পারল না। সে পৃথিবীর সবচেয়ে দায়িত্বহীন বাবা। শীতল রাজকে অনেক সান্ত্বনা দিল। শীতলের যখন 5 মাস চলছে তখন রাজ নিজের পেটে বালিশ বেঁধে রাখল, যেন শীতলের কষ্ট সে অনুভব করতে পারে। শীতল পৃথিবীর সবচেয়ে সুখী ছিল তখন। সে বড় ভাগ্যবতী এমন স্বামী পেয়ে। শীতল প্রথম কয়েক মাস বেশ ভালো ছিল, বাট পরে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ে। রাজ ভাবতেই পারে না এত কেয়ার করার পরেও শীতল এত অসুস্থ হলো কি করে। শীতল সারাক্ষণ ভমি করে আর কিছুই খেতে পারে না, ঘুমাতে পারে না, সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করে। রাজ যত রকম ডক্টর আছে তাদের সবার চিকিৎসা নিয়েছে। এখন শীতলের ডেলিভারির সময় হয়েছে অথচ ডেলিভারি হচ্ছে না। রাজ শীতলকে জাপানে নিয়ে আসে। রাজ শীতলকে এখানে এনে সব রকম চিকিৎসার ব্যবস্থা করে। শীতলের শরীর একেবারে ভেঙে পড়েছে। শীতলের সেই গোলাপি আভা আর নেই। শীতল সমপূর্ণ জিন হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজ যখন শীতলের ক্যাবিনে শেষবারের মতো গিয়েছিল তখন শীতল চোখ বন্ধ থাকা অবস্থায় বলে, এভাবে তাকাবেন না, আমি অনেক কুৎসিত হয়ে গিয়েছি, দেখতে অনেক বাজে লাগছে। রাজ শান্ত গলায় বলল, তুমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কীটের মতো দেখতে হয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক থাকবে, সেটা কখনোই পাল্টাবে না। তোমার সৌন্দর্য দেখে তোমার সাথে আছি এটা মনে করো না। যদি এমন হতো তাহলে তোমাকে বিয়ে করতাম না, তোমার প্রয়োজন আগেই ফুরিয়ে যেত। রাজের ভাবনায় ছেদ ঘটল। ডক্টর বলল, এই মাত্র আবার আপনার ওয়াইফের প্রসব ব্যথা উঠেছে। রাজ দৌড়ে শীতলের ক্যাবিনে গেল। রাজের সাহস নেই ভেতরে যাওয়ার, সে এই মুহূর্তে সবচেয়ে অসহায় ব্যক্তি দুনিয়ার। রাজ অনেক সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। ভেতরে ঢুকেই রাজ একটা বেবির কান্নার আওয়াজ পেল। রাজ অবাক হয়ে গেল। রাজ দেখল শীতলের পাশে একটা ফুটফুটে বেবি। কি সুন্দর মিষ্টি চেহারা। রাজ আরও অবাক হল শীতলকে দেখে। শীতল অনেকটা আগের মতো হয়ে গেছে। গায়ের সেই গোলাপি আভা ফিরে এসেছে।
ডক্টর বলল রাজের ছেলে হয়েছে আর তার ওয়াইফ বিপদ মুক্তত্বে বেশ ফুটবল সেবা শুশ্র করলে ঠিক হয়ে যাবে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমো দিল। আজ কতদিন পর শীতলের ছোঁয়া পেল। রাজ শীতলের পাশ থেকে বেবিকে কোলে নিল। কি যে খুশি তার লাগছে। আল্লাহ তার দিকে চেয়েছেন অবশেষে শীতল আর তার বেবি দুজনই সুস্থ। রাজের চোখ থেকে পানি পড়ছে খুশিতে। শীতলকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে শীতল কতটা ফুটবল। 2.5 বছর পর। মাম্মাম মাম্মাম কোলা দুধু মাম্মাম বসা দুধু মাম্মাম শোয়া দুধু মাম্মাম মাম্মাম ঘোরা দুধু। কোলা মানে কোলে নিয়ে দুধ খাওয়ানো, বসা মানে বসিয়ে, শোয়া মানে শুয়ে, আর ঘোরা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ খাওয়ানো। যখন তখন তাদের ছেলে এই বায়না ধরে যার তার সামনে। রাজের প্রচণ্ড হাসি লাগে শীতলের সিচুয়েশন দেখে। শীতল প্রচণ্ড রেগে থাকে ছেলের এমন আবদার দেখে। রাজের ধারণা ছায়াবিথি উপন্যাস পড়েছিল হুমায়ূন আহমেদের শীতল বেবি গর্ভে থাকা অবস্থায়, তাইতো তাদের ছেলে উপন্যাসের বাবুর মতো বায়না ধরে দুধ খাওয়ানোর। তাদের ছেলের নাম রেখেছে রাজ রোশন শীতল, আর রাজের নামের মিল রেখে। শীতল বেবিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে সবে অমনি রাজ শীতলের ঠোঁটে পেছনে থেকে চুমো দিয়ে বলল, অনেক হয়েছে ছেলেকে আদর, এবার বাবাকে আদর করো। শীতল একটা দুষ্টু হাসি দিল। রাজ যেই শীতলের কোমরে ধরে আবারও চুমো দিতে যাবে তখনই রোশন বলে উঠল, মাম্মাম আমাকে আরো আদর করো। রোশন আর রাজের মাঝখানে বসে আছে শীতল। বাবা বলছে তাকে আদর করতে, ছেলে বলছে তাকে আদর করতে। শীতল কি করবে বুঝতে পারছে না। এবার আপনারা সবাই ডিসাইড করুন শীতল কাকে আদর করবে, রাজ নাকি রোশন। সমাপ্ত।